Hello friends, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য এসএসটি প্যারাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসের মধ্যে আমরা 30 ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা করব। তোমরা আজকে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের মধ্যে এগুলি অবশ্যই কাজে আসবে। তাছাড়া ক্লাসটা শুরু করার আগেই তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটিরও ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে কনসেপ্ট প্লাস এমসিকিউস নোটসের মধ্যে রয়েছে। তোমরা যদি নোটস নিতে চাও কিংবা অফলাইন ক্লাসেসের জন্য এডমিশন নিতে চাও, আমাদের এখানে অফলাইন ক্লাসেসেরও সুবিধা রয়েছে। তো অফলাইন ক্লাসেসের জন্য যদি তোমরা এডমিশন নিতে চাও টেট 1 অথবা টেট 2 এর জন্য, তাহলেও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তোমরা নোটস নাও কিংবা এডমিশন হও, সেটার জন্য যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তো তোমরা কীভাবে নোটসটা নেবে বা এডমিশন নেবে, কোথায় থেকে কালেক্ট করবে, সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দেবো। আগে আমরা ক্লাসটা করে নিই, তারপর ডিটেলসগুলো আমি বলে দেবো। তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, মৌখিক পরীক্ষার রীতি প্রচলিত আছে। যে মৌখিক পরীক্ষা ভাইবা যে রীতিটা প্রচলিত আছে সেটা কোন কোন পরীক্ষায় থাকে? তো এখানে কী কী অপশান রয়েছে? বিশ্ববিদ্যালয়ে থিসিস পরীক্ষায়, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যে থিসিস পরীক্ষাগুলি হয় সেখানের মধ্যে ভাইবাটা থাকে, মৌখিক পরীক্ষা থাকে, তো এটা কারেক্ট হবে। বিশেষ চাকরি পরীক্ষার ক্ষেত্রে, কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যেরকম টেটের মধ্যে তো নেই, কিন্তু টিপিএসসি, টিসিএস এরকম বিশেষ যে চাকরি পরীক্ষাগুলি রয়েছে, ম্যাক্সিমাম চাকরি পরীক্ষাগুলির মধ্যে কি রয়েছে? ভাইবা রয়েছে, মৌখিক পরীক্ষা এটা রয়েছে। প্রাথমিক স্তরে বিষয়গত জ্ঞান অর্জন, যে প্রাথমিক স্তরে যে সাবজেক্টটা নিয়ে, যে সাবজেক্ট রিলেটেড বা বিষয়গত যে তার যে জ্ঞানটা আছে সেটা অর্জন করার জন্য, সেটা জানার জন্য, ভালোভাবে যাচাই করার জন্য মৌখিক পরীক্ষা হয়ে থাকে। তো এই তিনটেই তো কারেক্ট। তো এখানে অপশনের অ্যাকর্ডিং হবে উপরে সবগুলির ক্ষেত্রে মৌখিক পরীক্ষার রীতিটা প্রচলিত আছে। তো কী হবে? অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। রয়েছে 2 নম্বরে, গঠনমূলক ও চূড়ান্ত মূল্যায়নের কথা বলেন। যে গঠনমূলক আর যে চূড়ান্ত মূল্যায়ন যেটা রয়েছে, সেই কথাটা কে বলেন? তো এখানে কারেক্ট আনসার হবে মাইকেল সেরিবানি গঠনমূলক এবং চূড়ান্ত মূল্যায়নের কথাটা বলেছিলেন। অপশন নাম্বার এ। নেক্সট 3 নম্বরে রয়েছে, পাঠ্যাংশের উপর পরীক্ষা, কুইজ, গৃহকাজ, শ্রেণীকাজ ও মৌখিক প্রশ্ন ইত্যাদি ব্যবহার করা হয় কোন ইভ্যালুয়েশনে? যে পাঠ্যাংশে, যে ক্লাসের উপর যে পাঠ্যাংশে যে টেক্সট বুকটা রয়েছে, সেই টেক্সট বুকের উপরে যে কোনো একটা পরীক্ষা নেওয়া হলো, কোনো কুইজ নেওয়া হলো, বা কোনো একটা গৃহকাজ যে হোমওয়ার্ক দেওয়া হলো, শ্রেণীকাজ যে ক্লাসের মধ্যে যে ক্লাস ওয়ার্ক দেওয়া হলো, বা মৌখিক প্রশ্ন বা ভাইবা থ্রু যেগুলি নেওয়া হলো, এইগুলি যে ব্যবহার করা হয় কিসের মধ্যে? ফর্মেটিভ ইভ্যালুয়েশনে, নাকি সামেটিভ ইভ্যালুয়েশন, নাকি দুটিতে, নাকি কোনোটিতেই নয়? তো এখানে হবে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে, মানে যেটা ডিউরিং হয়। ওকে, তো ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ। ফর্মেটিভ কোনটা? যেটা ডিউরিং, যে একটা কোর্স চলছে, তার কোর্সটা চলাকালীন মিডিলে যে পরীক্ষাটা হয়, তো সেটা আর কি, সেটা আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি। তো সেই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে টেক্সট বুকের উপর যে কোনো একটা ক্লাস টেস্ট নেওয়া হলো, একটা পরীক্ষা নেওয়া হলো, কুইজ নেওয়া হলো, কোনো ভাইবা নেওয়া হলো, বা মৌখিক প্রশ্ন, হোমওয়ার্ক দেওয়া হলো, ক্লাস ওয়ার্ক দেওয়া হলো, এগুলি ব্যবহার করা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশনে। আমরা ছোটো একটা এক্সাম্পলের থ্রু বুঝতে পারি। যেরকম এখন এরকম এক্সাম হয়ে থাকে যে একটা 40তে এক্সাম হলো, ওকে, একটা 40তে এক্সাম হলো, কোর্সটা শুরু হলো, তার 2-3 মাস পরে একটা 40তে এক্সাম হলো, তারপরে আবার একটা হলো 80তে এক্সাম হলো, তারপর আবার দুটো 40তে এক্সাম হলো, তারপর আবার 80তে এক্সাম হলো। ওকে, তো এরকম একটা এক্সাম্পল একটু নিতে হবে। তো 40তে প্রথমে যে সিলেবাসের মধ্যে যে পার্টটা থাকলো, 80তে যখন এক্সাম হবে তখন 40তে যেটা ছিল সেটা তো আছেই, আরও কিছু ইনক্লুডেড থাকে, বা আমরা আগে যেহেতু বলতে পারি যে হাফ ইয়ারলি, অ্যানুয়াল এরকম বলতে পারি, এগুলিকে আমরা ইউনিট টেস্ট বা মান্থলি টেস্ট বা মিড টার্ম আমরা বলতে পারি। সেই যে মিড টার্মটা বা সেই ইউনিট টেস্টটা যেটা ডিউরিংয়ে হয়, সেটা হলো কি আমরা বলতে পারি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। আর সামেটিভ ইভ্যালুয়েশন যেটা লাস্টের দিকে হয়, বা আমরা বলতে পারি কোর্সের শেষে যেটা হয়। তো এই যে ডিউরিংয়ে চলাকালীন যে হয়ে থাকে, যে টেক্সট বুকের উপর বিভিন্ন পরীক্ষা, কুইজ, গৃহকাজ মিনস হোমওয়ার্ক, বা শ্রেণীকাজ মানে যে ক্লাসের যে ওয়ার্কগুলি, মৌখিক প্রশ্ন, এগুলি ব্যবহার হয়ে থাকে। তো বেসিক্যালি এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, ফর্মেটিভ ইভ্যালুয়েশন। অপশান নাম্বার এ। নেক্সট
4 নম্বরে রয়েছে সাধারণত লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকে, যে সাধারণত লিখিত যে পরীক্ষাগুলি রয়েছে সেখানে কী ধরনের প্রশ্ন থাকে। রচনাধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, উপরোক্ত সব ধরনের প্রশ্ন। লিখিত যখন কোনো একটা পরীক্ষা হবে তো এখানে অবভিয়াসলি সবগুলিই থাকবে, রচনাধর্মী প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত তো ভিত্তিকও থাকবে, নৈর্ব্যক্তিক প্রশ্নও থাকবে। তো এখানে কী হবে? অপশান নাম্বার ডি। ধরুন এখানে পরীক্ষা হলো, ফর এক্সাম্পল 50th এক্সাম হলো, আমি জাস্ট একটা সিম্পল এক্সাম দিচ্ছি, এক্সাম্পল 50th এক্সাম হলো। ধরুন আমি এখানে 1 মার্কসের 10টা বা 2 মার্কসের আমি এখানে 5টা দিলাম, তারপর ধরুন 3 মার্কস বা 4 মার্কসের আমি 5টা কি 6টা করে দিলাম, তারপর ধরুন আমি 10 মার্কসের 2টা দিলাম। তো এরকম করে কি হলো, তাহলে আমি এটা বলতে পারি যে 10 মার্কসের আমি এখানে কোশ্চেন দিলাম, ব্রড কোশ্চেন 8 মার্কস 10 মার্কস হোয়াট এভার, আমি জাস্ট সিম্পল এক্সাম্পলটা বুঝাচ্ছি। এখানে আমি 1 মার্কস কি 2 মার্কসের ছোটো কোশ্চেন দিলাম, তারপর এখানে 3 বা 4 বা 5 মার্কসের কোশ্চেনই আমি দিলাম। তো এরকম একটা লিখিত প্রশ্ন, একটা আদর্শ লিখিত পরীক্ষার মধ্যে সব ধরনের কোশ্চেনই থাকে, তার জন্য এখানে হবে অপশান নাম্বার ডি। ওকে, নেক্সট 5 নম্বরে রয়েছে অ্যাসেসমেন্ট হলো। এই যে অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্টটা হলো এখানে হবে পরিমাণগত গুণগত উভয়। অ্যাসেসমেন্টটা সেটা পরিমাণগত হয়, গুণগত হয়, কোয়ান্টিটিভও হয়, কোয়ালিটিভও হয়। পরিমাণগত কোনটা, যেটা আমরা পরিমাপ করতে পারি, আর একটা গুণগত কোনটা, যেটা কোয়ালিটিভ। যেরকম অ্যাসেসমেন্টের থ্রু আমরা একটা বলতে পারি, আমরা ক্লাসের মধ্যে অ্যাজ এ টিচার আমরা একটা এক্সাম নিলাম, এক্সাম ধরুন আমি নিলাম 10 একটা এক্সাম নিলাম, 10 এক্সাম একটা স্টুডেন্ট ধরুন সে পেলো 8 পেলো, সে কত নাম্বার পেলো সেটা আমরা জানতে পারছি, তো সেটা পরিমাপ করতে পারছি, তো সে হলো পরিমাপগত। আরেকটা আমরা সাথে এটাও জানতে পারছি সে কতটুকু, যে ওই পার্টিকুলার টপিকটা নিয়ে বা যে টপিকটা থেকে আমরা এক্সামটা নিলাম সেটা থেকে সে কতটুকু বুঝতে পেরেছে, তার যে কোয়ালিটিটা বা তার যে গুণটা সে কতটুকু বুঝতে পেরেছে, কীরকমভাবে সে লিখতে পেরেছে, কীরকমভাবে সে উপস্থাপন করতে পেরেছে সেটা আমরা বুঝতে পারি, সেটা হলো গুণগত। তো অ্যাসেসমেন্টটা দুইটাই হয়, পরিমাণগত হয়, গুণগত হয়। অ্যাসেসমেন্টের থ্রু আমরা টিচার্স দ্বারা আমরা সেটা তার যে পরিমাণগত কতটা রয়েছে সেটাও বুঝতে পারি, তার গুণগত যে মানটা সেটাও আমরা বুঝতে পারি। তো অ্যাসেসমেন্ট হলো পরিমাণগত গুণগত উভয়, অপশান নাম্বার সি। 6 নম্বরে রয়েছে গঠনমূলক মূল্যায়ন কাকে বলে, যে গঠনমূলক যে মূল্যায়নটা রয়েছে সেটা কাকে বলে। তো সেটা কী হবে, সেটা হবে শেখন শেষ করার পর যে মূল্যায়ন, শেখনটা শেষ করার পর যে মূল্যায়নটা হয় সেটা হলো গঠনগত মূল্যায়ন। বেসিক্যালি ধরুন একটা কোর্স রয়েছে, ধরুন একটা 6 মান্থের 6 মাসের একটা কোর্স রয়েছে, সেই কোর্সের শেষে যখন একটা এক্সাম নেওয়া হয় পুরো কোর্সের অ্যাকর্ডিং, বা ধরুন 1 বছর রইলো, 1 বছর লাস্টে একটা পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নেওয়ার পথে সে পুরো বছর যা কিছু বলে তার অ্যাকর্ডিং পরীক্ষাটা নেওয়া হয়, সিলেবাসে যা যা রয়েছে সে কত মার্কস পেল, তো সেটাকে এই যে টোটাল যে ইভ্যালুয়েশন করা হয় সেটাকে বলা হয় গঠনগত মূল্যায়ন। শেখন শেষ করার পর যে মূল্যায়নটা, অপশান নাম্বার সি। 7 নম্বরে রয়েছে সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য। সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্যটা কি? তো সমষ্টিগত মূল্যায়নের যে উদ্দেশ্যটা রয়েছে সেটা হবে শিক্ষার্থীরা কোনো একটি কোর্সের শেষে কতটা যে উন্নতি করতে পেরেছে বা কতটা অর্জন করতে পেরেছে সেটা জানতে পারে, সেটা হলো সমষ্টিগত মূল্যায়ন। সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা একটা কোর্সের মধ্যে কতটুকু শিখেছে, তার শেষে সে কতটা জানতে পেরেছে, কতটা অর্জন করতে পেরেছে, সেটা জানাই হলো সমষ্টিগত মূল্যায়নের মেইন উদ্দেশ্য, অপশান নাম্বার এ। ওকে, সো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের আমি বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে নোটসটা রয়েছে, টেট 1 নোটস রয়েছে, টেট 2 রয়েছে এবং এসটিজিটি নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো যারা আমাদের থেকে এই নোটসটা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নোটসটা নিতে পারেন। আর আমাদের থেকে যারা নোটসটা নেবে টেট 1 হোক কিংবা টেট 2 কিংবা এসটিজিটি, সেই নোটের সাথে আপনারা পেয়ে যাবেন স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবটা আপনারা নিজের নোটের সাথেই পেয়ে যাবেন। তো আপনারা নোটের সাথে পেয়ে যাবেন স্পেশাল মক টেস্ট, প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা করে আপনারা মক টেস্টটা কিন্তু পেয়ে যাবেন। তো নোটের সাথে পেয়ে যাচ্ছেন মক টেস্ট, আর সেটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। টেট 1, টেট 2 এবং এসটিজিটি যেই নোটসে নিতে চান আপনারা নিতে পারেন, আপনাদের নিড অনুসারে আপনারা নিতে পারেন। আপনারা কম্বাইন নোটস চাইলে কম্বাইন নোটসও নিতে পারেন। কম্বাইন নোটসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিসকাউন্ট রয়েছে, তো আপনারা যেই নোটসটাই নেন না কেন সাথে পেয়ে যাবেন স্পেশাল মক টেস্ট, যেটা আপনারা অনলাইন কন্ডাক্ট করা হবে, যেটা আপনারা বাড়িতে থেকে আপনাদের ইচ্ছা মতো টাইমেই কিন্তু আপনাদের সুবিধা মতো আপনারা মক টেস্টটা দিতে পারবেন। আর মক টেস্টটা দেওয়ার সুবিধা হলো
হলো আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন, তা আপনারা কতটুকু শিখতে পেরেছেন, কতটুকু বুঝতে পেরেছেন সেটা নিজেদেরকে যাচাই করতে পারবেন। তো সেটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যদি অফলাইন ক্লাস করতে চান সেটার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে ট্যাট 1 এবং ট্যাট 2 অফলাইন ক্লাসেস হয়ে থাকে। তো সেটার মধ্যে যদি আপনারা এডমিশন নিতে চান তাহলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন নিলে আপনারা ফুল নোটসটা পেয়ে যাবেন, ক্লাসেসগুলি পেয়ে যাবেন, অফলাইন ক্লাস পেয়ে যাবেন, স্পেশাল মক টেস্টগুলো পেয়ে যাবেন, অনলাইন অফলাইন মক টেস্ট সবগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটার সাথে। তো সেই ব্যাপারে আপনার জানার হলে বা এডমিশন নেওয়ার হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, তো বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে বাকি এমসিকিউসগুলি করে দিই। তো নেক্সট যেটা রয়েছে 8 নম্বর এমসিকিউতে রয়েছে পরিমাপের সাহায্যে কেবলমাত্র এটা কী হবে, এটা হলো পরিমাণগত মান পাওয়া যায়। পরিমাপের সাহায্যে কেবলমাত্র পরিমাণগত যে মানটা রয়েছে সেই মানটা পাওয়া যায়। নেক্সট 9 নম্বর সিসি এর পুরো নাম কি? সিসি এর পুরো নামটা হলো কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সিসির ফুল ফর্মটা। 10 নম্বর রয়েছে কোনটি অভিক্ষার সঠিক সংজ্ঞা? অভিক্ষা যেটা রয়েছে সেটা সঠিক সংজ্ঞাটা এখান থেকে কোনটা? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। কতগুলি প্রশ্ন বা অন্যান্য কৌশল সংবলিত একটি পরিমাপ যন্ত্র যার সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও বুদ্ধির পরিমাপ করা যায়, এটা হলো অভিক্ষার যে সঠিক সংজ্ঞাটা, সেটা অপশন নাম্বার বি। 11 নম্বরে রয়েছে শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্য হলো। শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্যটা কি? তো শিক্ষার মধ্যে মূল্যায়নের যে উদ্দেশ্যটা হলো সেটা চিহ্নিতকরণ করা যায়। আমরা যাতে স্টুডেন্টের যে একটা শিক্ষায় মূল্যায়ন করলো, একটা অ্যাসেসমেন্ট নেওয়া হলো, একটা পরীক্ষা নেওয়া হলো, তো আমরা চিহ্নিত করতে পারি কে কতটুকু শিখেছে বা কোন স্টুডেন্টের কোন জায়গাতে প্রবলেম রয়েছে, কোন স্টুডেন্টের কোন টপিকে প্রবলেম রয়েছে, যাতে সেটা আবার ভালোভাবে বোঝানো যায় সেই স্টুডেন্টকে। তো আমরা চিহ্নিতকরণ করতে পারি। ভবিষ্যৎ অনুমান করা যায় পরীক্ষার থ্রু বা এরকম মূল্যায়নের থ্রু। আমরা কী করতে পারি, স্টুডেন্টের অনেক সময় ভবিষ্যৎ যে আমরা অনুমান করতে পারি, যে দেখলাম কেউ একদম খুব ভালো একটা পার্টিকুলার সাবজেক্টে, তো আমরা এরকম বলতে পারি যে সে ওই সাবজেক্টটা বা ওই সাবজেক্ট রিলেটেড কোনো কেরিয়ারে সে খুব ভালো করতে পারবে। তো এরকম ভবিষ্যৎ অনুমান করা যায়। শিক্ষার্থীদের আচরণে অনেকটাই পরিবর্তন আসে। তো এই সবটুকুটি হলো এই যে শিক্ষার মূল্যায়নের উদ্দেশ্য। তো এখানে কী হবে, উপরে সবকটি, অপশান নাম্বার ডি। 12 নম্বরে রয়েছে মূল্যায়নকে একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা নির্ধারিত করা হয়। মূল্যায়নকে কী বলা হয়েছে? একটি প্রক্রিয়া হিসাবে বলা হয়েছে যার দ্বারা কী নির্ণয়ন করা হয়, যার দ্বারা শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, সার্থকতা, শিক্ষণ অভিজ্ঞতাগুলির কার্যকারিতা, পরিমাপ পদ্ধতিগুলির উপযোগিতা, এই সবগুলি কী করা হয়, নির্ধারিত করা হয়। তো কী হবে, উপরে সবকটি, অপশান নাম্বার ডি, উপরে সবকটি। 13 নম্বর অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি? অ্যাসেসমেন্টের যে উদ্দেশ্য সেটা হলো অধিকাংশ শেখানোর জন্য কী ধরনের প্রশিক্ষণ দরকার তা নির্দিষ্ট করে। যে অধিকাংশ শেখানোর জন্য কী ধরনের যে প্রশিক্ষণ হবে দরকার সেটা নির্দিষ্ট করা, সেটা অ্যাসেসমেন্টের একটা উদ্দেশ্য। অভিক্ষা, নতুন তথ্য ইত্যাদির জন্য শেখানোর প্রয়োজন আছে কি না তা পর্যালোচনা করাও হলো অ্যাসেসমেন্টের আরেকটা উদ্দেশ্য। সঠিক শেখানোর পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখানোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করাও হলো অ্যাসেসমেন্টের ওয়ান অফ দ্য এইমস। ওকে, সো উদ্দেশ্য কী হবে, অপশান নাম্বার ডি, উপরে সবকটি। 14 শিক্ষায় মূল্যায়নের ভূমিকা হলো। শিক্ষায় মূল্যায়নের ভূমিকাটা কি? শিক্ষায় মূল্যায়নের ভূমিকা হলো শিক্ষণের কার্যকারিতা, শিক্ষণ কৌশল পদ্ধতি এবং শিক্ষোপকরণের উৎসকতা বিচার করা, কোর্স বা পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের উন্নতি সাধন করা, সমাজকে বৃদ্ধির বাজার ও চাহিদা সম্পর্কে তথ্য সরবরাহের দায়িত্ব পালন করা। এই সবকটি হলো শিক্ষার মূল্যায়নের ভূমিকা, উপরে সবকটি, অর্থাৎ অপশান নাম্বার ডি। 15 নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য হলো। নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্যটা কি? শিক্ষার্থী তার অগ্রগতি সম্পর্কে অবগত হতে পারে, কারেক্ট। সার্বিক বিকাশের পথে বাধাগুলিকে চিহ্নিত করা যায়, এটাও কারেক্ট। ব্যক্তি ও শিক্ষার্থী ক্রমোন্নতির পথকে ত্বরান্বিত করে, এই তিনটেই হলো নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য। তো এখানে কি হবে, অ্যাকর্ডিং টু অপশান নাম্বার ডি, অর্থাৎ উপরে সবকটি। 16 নম্বরে রয়েছে কোনটি সামেটিভ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য? সামেটিভ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য এখান থেকে কোনটা? তো এখানে কারেক্ট আনসারটা হবে পাঠদান কর্মসূচির শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয়ন করা।
পাঠদান কর্মসূচির শেষে বলতে পারি আমরা একটা কোর্সের শেষে যে কতটুকু পড়ানো হয়েছে তার অ্যাকর্ডিং বা সিলেবাসের অ্যাকর্ডিং যে একটা পরীক্ষা নেওয়া হয়, নিয়ে স্টুডেন্টদেরকে যাচাই করা হয়, একটা তাদের মার্কস দেওয়া হয়, সেটা থ্রু সে বুঝতে পারে। বেসিক্যালি কোর্সের শেষে যে অ্যাসেসমেন্টটা করা হয় সেটাকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলে। তো ওই সামেটিভ অ্যাসেসমেন্টের এখানে বৈশিষ্ট্য হলো পাঠদান কর্মসূচির শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করা। অপশন নাম্বার বি। 17 নম্বরে রয়েছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো। তো এখান থেকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কোনটা? পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো ডিউরিং, যেটা ডিউরিং একদম পুরো কোর্স চলাকালীন যে মিডলে যেটা চলে সেটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আমরা বলতে পারি, যে পাঠ চলাকালীন ডিউরিং। তো পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি কতটুকু হয়েছে সেটা। শিক্ষার্থীর শিক্ষণের উন্নতি ও শিক্ষকের পাঠদানের উন্নতি গঠানো, যে শিক্ষণের যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে লার্নিংয়ে সেটার মধ্যে কতটুকু ডেভেলপ হচ্ছে বা শিক্ষকের যে পাঠদানের কতটুকু উন্নতি হচ্ছে সেটা আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের থ্রু আমরা ডেভেলপ করতে পারি। যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো একটা এক্সাম নেওয়া হলো ইন বিটুইন, এক্সাম নিয়ে যে বুঝতে পারলাম যে কোনো স্টুডেন্টের যেই পার্টিকুলার টপিকের মধ্যে একটু প্রবলেম হচ্ছে, তো ওই যে প্রবলেমটা নিয়ে আমরা অ্যাজ এ টিচার আবার ডিসকাস করতে পারি। তো সেই পাঠদানের শিক্ষকের পাঠদানে উন্নতি করতে পারি বা শিক্ষার্থীরা শিক্ষণের যে উন্নতি করা যায় কিসের থ্রু? ফর্মেটিভ অ্যাসেসমেন্টের থ্রু। দৈনন্দিন অগ্রগতি পরিমাপ করা যায়, তার যে রোজ ডেইলি কতটুকু অগ্রগতি হচ্ছে সেটা পরিমাপ করা যায়, তো সেটা করা যায় ফর্মেটিভ অ্যাসেসমেন্টের থ্রু। তো এই সবগুলি হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের বৈশিষ্ট্য আমরা বলতে পারি। তার জন্য এখানে হবে অপশন নাম্বার ডি, ওপরে সবকটি। নম্বর, অ্যাসেস কোন লাতিন শব্দ থেকে এসেছে? কারেক্ট আনসার হলো অ্যাসিডের, এই শব্দটা থেকে এসেছে, অপশন নাম্বার ডি। 19 নম্বরে রয়েছে অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা বৈশিষ্ট্যগুলিকে পরিমাপ করতে পারি, গুণগত, পরিমাণগত, নাকি দুটি, নাকি কোনোটিই নয়। তো কারেক্ট আনসার হবে দুটি। যে অ্যাসেসমেন্টের সাহায্যে আমরা যে বৈশিষ্ট্যগুলিকে পরিমাপ করতে পারি, আগেই বলেছিলাম যে অ্যাসেসমেন্ট রয়েছে সেটা গুণগত ও পরিমাণগত দুটো হয়। তো এখানে কী হবে? অপশন নাম্বার সি। 20 নম্বরে রয়েছে অ্যাসেসমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অ্যাসেসমেন্টকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অপশন নাম্বার বি, 3 ভাগে ভাগ করতে পারি অ্যাসেসমেন্টকে। 21 নম্বরে রয়েছে কোন ধরনের অ্যাসেসমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলা হয়? স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট বলা হয় বাহ্যিক অ্যাসেসমেন্টকে, অপশন নাম্বার বি। 22 কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে? এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হলো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট। 23 সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স কোন ধরনের অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অভ্যন্তরীণ অ্যাসেসমেন্টের সঙ্গে সম্পর্কিত, অপশন নাম্বার এ। 24 নম্বরে রয়েছে কি সর্বপ্রথম শিক্ষার লক্ষ্য, শিক্ষণ, অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে পারস্পরিক সম্পর্কটিতে প্রকাশ করে? তো এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো ব্লুম, অপশন নাম্বার বি, ব্লুম। 25 নম্বরে রয়েছে মূল্যায়নের পর্যায় সংখ্যা, মূল্যায়নের পর্যায় সংখ্যাটা হল 8, অপশন নাম্বার ডি, 8। 26 মূল্যায়নকে আমরা কয়টি ভাগে ভাগ করে থাকি? মূল্যায়নকে আমরা 4টি ভাগে ভাগ করে থাকি, অপশন নাম্বার বি। 27 নম্বরে রয়েছে ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? যে ইউনিট টেস্ট রয়েছে সেটা প্রস্তুতকালীন মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত, প্রস্তুতকালীন, অপশন নাম্বার এ। 28 রেডিনেস টেস্ট কী ধরনের মূল্যায়ন পদ্ধতি? তো এটা কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, অপশন নাম্বার ডি। 29 এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন কাকে বলা হয়? তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? এখানে কারেক্ট আনসারটা হবে যে স্থান নির্ণায়ক মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন, এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন বলা হয় স্থান নির্ণায়ক মূল্যায়নকে, অপশন নাম্বার সি। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট এমসিকিউসগুলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তোমাদের যে ডাউটগুলি নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো। এখন বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে রয়েছে টেট 1, তারপর রয়েছে টেট 2 এবং এসটিজিটি নোটসটাও অ্যাভেলেবেল রয়েছে। টেট 1 নোটের যে প্রাইসটা রয়েছে সেই নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইস হলো বেঙ্গলি ভার্সনটা হলো 3000 টাকা এবং ইংলিশ ভার্সনটা হলো 4000 টাকা।
ট্যাট টু আমাদের কাছে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। আর এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3,500 টাকা। আর এই নোটসগুলির সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে মক টেস্ট, স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবগুলো এটার সাথেই তোমরা পেয়ে যাবে। আমাদের কাছে সায়েন্স আর্টস সবগুলি নোটে অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গলি কম্বোরক সবগুলো একদম কনসেপ্ট ওয়াইজ নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা নোটেরই প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কনসেপ্ট ওয়াইজ এমসিকিউ। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাসেস হয়ে থাকে। আপনারা যদি অফলাইন ক্লাস করতে চান তাহলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন প্রসেসটা হলো 5,000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা ফুল নোটসটা পেয়ে যাবেন, অনলাইন এবং অফলাইন মক টেস্ট পেয়ে যাবেন, আপনারা অনলাইন মক টেস্ট পেয়ে যাবেন, অফলাইন মক টেস্টও পেয়ে যাবেন, এবং ক্লাসেস পেয়ে যাবেন, অফলাইন ক্লাসেস পেয়ে যাবেন, এবং ক্লাসের যে নোটসগুলি রয়েছে সেই ক্লাসেস নোটসগুলিও আপনারা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবেন। তো প্রত্যেকটা সাবজেক্টেরই সায়েন্স আর্টস ককবরক বেঙ্গলি প্রত্যেকটা সাবজেক্টেরই আমাদের এখানে ক্লাস হয়ে থাকে। আপনারা যদি এডমিশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা হবে প্রতি শনিবার এবং ক্লাস থাকবে, যেটার মধ্যে অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছেন। যারা এখনও এডমিশন হননি আপনারা দেরি না করে যোগাযোগ করুন আমাদের সেন্টারের নাম্বারের সাথে। আমরা একটা ব্যাচের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 15 জনের মতন রাখি, তার থেকে বেশি আমরা রাখি না। তো যে এর মধ্যে অলরেডি অনেকজন এডমিশন হয়ে গেছে, আর 3 থেকে 4টা সিট অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা দেরি না করে যারা এডমিশন নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা এডমিশনটা নিতে পারেন। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।